আজ ভোর রাতে বিষ মেশানো মাংসকে মৃত্যু হয়। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। আবার এই কথা শুনে পট করে আমার গালি দিয়ে বসেন না ভাই। খবরটা শুনে অনেক খারাপ লাগছে, তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বানি বা আমি আমার জায়গা থেকে বোঝাতে। জালেম যত শক্তিশালী হোক না কেন, দিন শেষে তারই পরাজয় হয়। আর মজলুম যত শক্তিহীন হোক না কেন, তারপরে দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয় দান করেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও করে অংশ দেখাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বানি বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল, সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য। তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? খুব বেশি ভালো নেই। সমস্যা হয় কি, যে ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে, তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায়, দেন আপনি সেখানে অপমানিত হবেন, আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে। প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে। এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি, এত কিছু দিয়ে আজকে সেই ভারত, সেই দিল্লি, এখনো যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথায় মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয়ভূমি বা ভারততমক, আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ধরনের ব্যবহার করছে। পার্থক্য হচ্ছে, একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে, তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না। পরিস্থিতিটা আবার একই রকম, যেমন বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না, তারেক জিয়া দেশে আসলে গ্রেপ্তার হবে। তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি, ছেলেও মারা গিয়েছে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন, একটা বাড়িতে গৃহবন্দী। এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমন ভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা পুতুল, তিনি সেখানে আছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন, কিন্তু দীর্ঘ 1 মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার। পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব ওয়াজেদ জয়, তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগন্যাল দেয়নি আপনার ভারত সরকার। শেখ রেহানা এবং শেখ হাসিনা দিন শেষে 2 বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন। সেই সামরিক ঘাঁটির মধ্যে বিশাল একটা এরিয়া, সেখানে একটা বাড়ির মধ্যে 2 জন বন্দী আছেন। তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না। বিশেষ করে সর্বশেষ তিনি কথোপকথন করতে পেরেছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা, বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন। এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে। এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন, মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভারসেশন তার মাধ্যমে আর আসছে না। আর দিল্লির কাছাকাছি যেই বাড়িতে তিনি অবস্থান করছেন, ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই। এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপ আছে, কিন্তু সেই সুপার শপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে কারোর সাথে তিনি কোনো রকমই যোগাযোগ করতে পারছেন না। তিনি লিখছেন যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন, মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি। তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না। তার যেগুলো প্রয়োজন হয়, ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন, তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয়। আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল, সজীব ওয়াজেদ জয়। ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে, তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোনো ধরনেরই মন্তব্য করছেন না। সাংবাদিক সামাদ লিখায় আপনার
এখানে আরো নানান বিষয় এসেছে। তবে আমি যেটা মনে করি আর কি, সময় জাস্ট হচ্ছে ঘুরে। যেই খাতায় কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন, কোন রকম ত্যাগ তার মধ্যে পড়েন নাই। ইভেন তার যে অবস্থান ছিল, সেই অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন। আবার ধরেন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি হয়তো জানালা খুললে, দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে লাগতো। আমার মায়াই হয়। আবার এই কথা শুনে পট করে আমার গালি দিয়ে বসেন না ভাই। কেন হয় মায়া, এটা বলি। দেখেন, এক সময় যদি প্রচুর একটা মানে টাকা পয়সার সম্পদ, ক্ষমতার মালিক যদি হয় এবং আপনি দেখতে একটু অভ্যস্ত, হঠাৎ করে আপনি দেখলেন যে সে ফকির, তার কিছুই নাই, তখন আপনার প্রতি একটু ধাক্কা লাগবে যে আহা বেচারা, আজকে এই অবস্থা। আমি কিন্তু ওই অর্থে বলছি। এখন শুরুতেই আমার প্রথম লাইনটা শুনে আপনারা পট করে আবার লাভ দিয়ে বলবেন যে এই তো পাইছি একটা আওয়ামী দালাল। না, এটা দালাল ফালালের ব্যাপার না। বিষয়টা দেখেন, কিছু কিছু যে খবর আসছে, এর হয়তো পুরো যাচাই করে কতটুকু সত্য মিথ্যা সেটা বলা যায় না, কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে তেমনই। কালের কণ্ঠের একটা রিপোর্ট, ভারতে 30,000 টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা। তিনি এই 30,000 টাকা মেটাতে যে তার কিন্তু মানে পেরেশানি গেছে মোট কথা। তো কি খবরটা কি দেখেন, খবরটা হলো এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে মাত্র 45 মিনিটেই ছোট বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমত সেই গজিয়াবাদের সেই হিন্দন যে বিমান সেনাদের ঘাঁটি দিল্লির কাছে, সেখানে তিনি ছিলেন। এখন আসার সময় ধাওয়ার মুখে তো অত গুছায় গাছা জিনিসপত্র সব কিছু আমার মতন সময়ও পাইনি, কেন তার এসএসএফ এবং মানে সেনাবাহিনীর যে সদস্যরা ছিল তখন গণভবন, তারা দ্রুত তাগাদা দিচ্ছিল, কারণ তাদেরও তো সেফটির ব্যাপার ছিল, মানুষজন ধেয়ে আসছে। তখন মানে কোন রকম তাড়াহুড়ো করে সে এটা নিশ্চিত ওইটা নেয়নি। পরে এত নাকি মানে দিল্লিতে যাওয়ার পথে তখন তার আস্তে আস্তে মনে পড়ছে যে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেওয়া লাগবে, এখন কোথায় তাকে নিয়ে রাখবে, সেখান থেকে কবে বেরোবে, সুতরাং সে প্রয়োজনীয় তার কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল। এখানে বলা হচ্ছে হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ, দুই বোনের কেউ। আচ্ছা, দিল্লির একটি সূত্র বলছে যে গজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে 30,000 টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান শেখ হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। দেখেন, এই জায়গাটাই আমার একটা ধাক্কা লাগে। আচ্ছা, এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি, অর্থাৎ ভারতীয় মুদ্রা ওই পরিমাণ ছিল না, ফলে তাকে বাংলাদেশি মুদ্রা দিয়ে ওটাকে মেকআপ করতে হয়েছে। আমার ধাক্কা লাগলো। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখতে পারলেন মুদি মানে মুদ খাওয়ার দল। কেমনে মুদ খায় সেটা কিন্তু এখন ভাই, এটা অনেকে বললে কিন্তু অনেকের গা জ্বলে। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, এই ভিডিও শুনে আপনি মিয়া বলতেছে আপনি কি তুমি মাথা দিয়ে মিথ্যা কথা বলতেছেন, ও কি মুদ খাইছি। আর ভাইয়ের মুদ না খাইলে কি আমরা বলি? আমরা কি বানোয়ার কোনো কথা বলি? তথ্য ছাড়া কখনো আমরা কথা বলি না ভাই। আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন, এই মানে সবার বলবো না, সবাই বললে এই কথাটা মানে আসলেই এক পাখি কথা হবে। অধিকাংশ হিন্দুরা 100-এর মধ্যে আমার মনে হয় 90% হিন্দুরাই এই গরুর মুদ খায় এবং গোবর খায়। কেন খায় জানেন? এগুলো তাদের বরকতান, মানে আমরা যেরকম বরকত হিসাবে জমজমের পানি খাই বা বিভিন্ন আছেন এরকম, ওরা ওইরকম বরকতান হিসাবে কি করে, ওরা খাবারের মধ্যে গু মিশায়, তারপরে প্রসাব মিশায় বিভিন্ন ভাবে, এরকম অসংখ্য প্রমাণিত হয়েছে। ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ভাই। আমরা কিন্তু ভাই তার সামনে যাই নাই,
আমরা কিন্তু যা দেখেছি সেটাই কিন্তু আমরা বললাম। তো যাই হোক ভাই, এই গোবর যারা খায়, মুদ খায়, এরা কোনোদিন এদের মন থেকে ভালো কোনোদিন বুদ্ধি আসবে এরকম কখনোই কল্পনা করা যায় না। একটা রাষ্ট্র দেখান, যেই রাষ্ট্র মুসলমান রাষ্ট্র অন্য কোনো ধর্মের উপর চাপ সৃষ্টি করছে, জুলুম করছে, এরকম একটা প্রমাণ দেখান, জোতার মালা গলায় দিয়ে তারপর সারা গ্রাম ঘুরমু। আর যদি এমন আমরা হাজারো দেখাই দিই, প্রতিটাই ইসরায়েল সন্ত্রাস, এই যে মোদী সরকার কসাই সন্ত্রাস, এরকম ভাবে যুক্তরাষ্ট্র সন্ত্রাস, আমেরিকা সন্ত্রাস, এরকম হাজারো আমরা প্রমাণ আছে আমাদের কাছে আছে যে অধিকাংশ মুসলিমরা সন্ত্রাস, ওরা অবশ্যম্মানী 100% সন্ত্রাস। এরা মুসলমানের উপর, সাধারণ মানুষের উপর, নিরহ মানুষের উপর তারা জুলুম করে, এরকম অসংখ্য প্রমাণ আছে। কিন্তু একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না যেখানে যে কোনো মুসলমান নিরহ মানুষের উপর বা অন্য কোনো ধর্মের উপর আগে হাত বাড়িয়ে গিয়ে তারপর তার উপর জুলুম করেছে। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আছেন, দিন শেষে ইনশাআল্লাহ মুসলমানের বিজয় হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে, 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত এবং 1 ভাগ দিয়ে আলমি আর রহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি, ভালোবাসা আর